আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আপনাকে আবারও স্বাগতম। চলছে কঙ্কাল দ্বীপ, তিন গোয়েন্দার রহস্য রোমাঞ্চে ভরা অভিযান। এবার শেষ পর্ব। তিন গোয়েন্দা এখন রহস্যের একেবারে কেন্দ্রে। কি ঘটবে এবার? সত্যি কি উন্মোচিত হবে দ্বীপের গোপন রহস্য? চলুন শুরু করি কঙ্কাল দ্বীপের চতুর্থ ও শেষ পর্ব। গায়ের জোরে দাঁড় টানছে মুসা। প্রায় উড়ে চলেছে ছোট্ট নৌকা। এক জেলের কাছ থেকে নৌকাটা ভাড়া নিয়েছে সে। সামনের গলুইয়ের কাছে বসে আছে রবিন, চেয়ে আছে সামনের দিকে। তারার আলোয় অদ্ভুত দেখাচ্ছে কঙ্কাল দ্বীপকে। এসে গেছি বলে উঠল রবিন। মোড় ফেরালো মুসা, জেটির কাছে গেল না, প্লেজার পার্কের দিকে এগিয়ে চলল। ঘ্যাচ করে বালিতে এসে ঠেকল নৌকার সামনের অংশ। লাফিয়ে নেমে পড়ল রবিন, মুসাও নামলো। দুজনে টেনে নৌকাটাকে তুলে আনলো ডাঙ্গায়। চলো পার্কের ভেতরে দিয়ে এগোই, নিচু গলায় বলল মুসা। পার্ক পেরিয়ে পথে নামবো, সেদিন যে পথে গুহায় গিয়েছিলাম। খুব সাবধান। জিম টের পেলে চেঁচামেচি শুরু করবে। হ্যাঁ, মাথা ঝোঁকালো রবিন। তবে সঙ্গে ও গেলে ভালোই হতো। অন্ধকারে গুহাটা খুঁজে পাবে তো? মনে হচ্ছে পাবো, জবাব দিল মুসা। দ্বিধা করলো এক মুহূর্ত। গাঢ় অন্ধকার, নীরব নিস্তব্ধ। সৈকতে ঢেউ আছড়ে পড়ার একটানা মৃদু ছল ছলাৎ শব্দ নীরবতাকে আরো গভীর করে তুলেছে যেন। চলো এগোই। আগে আগে চলেছে মুসা, মাঝে মাঝে টর্চ জেলে দেখে নিচ্ছে সামনের পথ। এসে ঢুকলো পার্কে। কালো আকাশের পটভূমিতে কিম্ভূত এক দানবের মতো দেখাচ্ছে সাগরদোলাটাকে। পাশ কাটিয়ে নাগরদোলার কাছে চলে এলো দুজনে। মোড় ঘুরে এগোলো, পেছনের ভাঙ্গা বেড়ার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। না, একা যাব না, ফিসফিস করে বলল মুসা। বাবাকে জাগাবো গিয়ে। ভয় পাচ্ছি তা নয়, আমাদেরকে বোর্ডিং হাউস থেকে বেরোতে নিষেধ করেছে, তবু বেরিয়েছি। কোনো বিপদে পড়ার আগেই তাকে জানিয়ে রাখা ভালো। ঠিকই বলেছ, সায় দিল রবিন। চলো যাই, তাকে জানিয়ে গেলে আর কোনো ভয় থাকবে না আমাদের। ক্যাম্পের দিকে পা বাড়াতে গিয়েই থমকে গেল দুজনে। ধরাস করে উঠল বুকের ভেতর। কেউ এসে দাঁড়িয়েছে পেছনে, বিশাল দেহী কেউ। খবরদার, যেখানে আছো দাঁড়িয়ে থাকো। শোনা গেল গর্জন। বরফের মতো জমে গেল যেন দুই গোয়েন্দা। আলো জ্বলে উঠল। সামনে চলে এলো টর্চের মালিক। দুই কিশোরের মুখে আলো ফেলেই স্থির হয়ে গেল। অবাক কণ্ঠে বলে উঠল, আরে এ কি, তোমরা এত রাতে চোরের মতো এখানে কি করছো? দুজনের চোখের ওপর থেকে আলো সরালো জিভ, নিচের দিকে ফেললো। ভাগ্যিস মেরে বসিনি। এত রাতে এখানে কি করছো তোমরা? দ্বীপের রহস্য ভেদ করে ফেলেছে কিশোর, বলল রবিন। তার অনুমান ঠিক কিনা দেখতে এসেছি। দ্বীপের রহস্য? অবাক কণ্ঠ জিমের। কি বলতে চাইছো? সত্যি গুপ্তধন লুকানো আছে এখানে, বলল মুসা। কিশোরের তাই ধারণা। গুপ্তধন? ছেলেদের কথা বিশ্বাস করতে পারছে না যেন গার্ড। কিসের গুপ্তধন? ওই যে, থেমে গেল মুসা। তার আগেই কথা বলতে শুরু করেছে রবিন। আপনার কথা থেকেই সূত্র খুঁজে পেয়েছে কিশোর। আমার কথা থেকে? বিড়বিড় করল জিম। কিছুই বুঝতে পারছি না। সেদিন সকালে বললেন না, বলল রবিন। 2 বছর আগে আর্মার্ড কার লুট করেছিল দুই ভাই, ডিগ আর বাটফিশার, যারা বাহাত নষ্ট করে দিয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতে কি? আপনি আরো বলেছেন রবিনের কথা। সেই ধরল মুসা। কোস্টগার্ডেরা দুজনকে ধরে ফেলে। উপসাগরের একটা বোটে ছিল দুই ভাই, কিছু ফেলেছিল পানিতে। চোরাই টাকা ফেলেছিল ওরা, লোকের ধারণা। তাই তো করেছিল। এবং মুসার কথার খেই ধরল রবিন। ঠিক 2 বছর আগে থেকেই কঙ্কাল দ্বীপে আবার ভূতের উপদ্রব শুরু হলো। টাকা লুট হলো 2 বছর আগে। স্কেলিটন আইল্যান্ডের পাশে ধরা পড়ল দুই ডাকাত। দীর্ঘ 20 বছর পর আবার গোলমাল শুরু করলো দ্বীপের ভূত। ভয় দেখাতে লাগলো লোককে। ঘটনাগুলো একটার সঙ্গে আরেকটা মিল যেন খুব বেশি। সন্দেহ জাগলো কিশোরের।
এত ভনিতা না করে আসল কথা বলে ফেলো তো। অধৈর্য হয়ে উঠেছে জিম। বুঝতে পারছেন না এখনো, বলল মুসা। বোটে করে পালাতে গেল দুই ডাকাত, ইঞ্জিন খারাপ হয়ে গেল হঠাৎ। ওরা তখন স্কেলিটন আইল্যান্ডের কাছাকাছি। এত ঝুঁকি নিয়ে এতগুলো টাকা লুট করেছে, পানিতে ফেলে দেবে সহজে? মোটেই না। কোনোভাবে বোটটা তীরে ভিড়িয়ে দ্বীপে উঠেছিল ওরা, টাকাগুলো লুকিয়ে রেখেছিল, তারপর বোট নিয়ে ভেসে পড়েছিল আবার। কোস্টগার্ডের বোট আসতে দেখে টাকা পানিতে ফেলার ভান করেছিল, ফেলেছিল আসলে অন্য কিছু, ভারী কিছু, যা সঙ্গে সঙ্গে তলিয়ে গিয়েছিল। বমাল ধরা না পড়লে খুব বেশি দিন জেল হবে না, ঠিকই বুঝতে পেরেছিল ওরা। জেল থেকে বেরোলে আর কোনো ভয় নেই, দ্বীপে এসে টাকাটা নিয়ে দূর কোনো দেশে চলে যাবে, কেউ কিছু সন্দেহ করবে না। মাত্র হপ্তা দুয়েক হলো ছাড়া পেয়েছে ওরা, সেদিন কিংবা তার পরের দিনই এসে টাকা নিয়ে যেতে পারত, কিন্তু মুশকিল করেছে সিনেমা কোম্পানি। এদিকে এলে ওদের চোখে পড়ে যাবার সম্ভাবনা আছে। ডিক আর বাটকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশের সন্দেহ জাগতে পারে, সে ঝুঁকি ওরা নেয়নি। সর্বনাশ, বলে উঠল জিম। কি গল্প শোনাচ্ছ? এখানে টাকা লুকিয়ে রেখেছি ডিক আর বাট। কোথায়? কিছু বলেছে কিশোর? কিশোরের ধারণা, বলল রবিন, শুকনো উঁচু কোনো জায়গায় লুকানো হয়েছে। কাপড়ের ব্যাগে ভরা কাগজের টাকা, মাটির তলায় পুঁতে রাখলে পচে যাবে। শুকনো উঁচু সবচেয়ে ভালো জায়গা দ্বীপে। গুহা, প্রায় চেঁচিয়ে উঠল জিম। সেই পুরনো গুহার ভেতরে, কোনো তাকের পেছনের খাঁজে। খাঁজের ভেতরে থলেগুলো ঢুকিয়ে সামনে কয়েকটা পাথর ফেলে রাখলেই কেউ দেখতে পাবে না, সন্দেহ করবে না কিছু। কিশোরেরও তাই ধারণা, বলল মুসা। টাকাগুলো একমাত্র ওখানেই নিরাপদে থাকবে। ইস, অস্থির হয়ে উঠেছে জিম। 2 বছর ধরে টাকাগুলো ওখানে রয়েছে, ঘুণাক্ষরে মাথায় এলো না ব্যাপারটা। যদি কোনোভাবে বুঝতে পারতাম। ইস, চলো চলো, দেখি সত্যি আছে নাকি। আগে রাফাত চাচাকে ডেকে নিয়ে আসি, বলল রবিন। দরকার নেই, মাথা নাড়ল জিম। ওরা ঘুমোক, আমরা বের করে নিয়ে আসি আগে। টাকার বস্তা দেখিয়ে চমকে দেবে ওদেরকে। কিন্তু বলতে গিয়েও থেমে গেল মুসা। ঘুরে হাঁটতে শুরু করেছে জিম। ফিরে চেয়ে বলল, এসো আমার সঙ্গে। অন্ধকারে দুপাশের গাছগুলোকে অদ্ভুত দেখাচ্ছে। জিমের পিছু এগিয়ে চলেছে দুই গোয়েন্দা। কেন যেন খচখচ করছে দুজনের মন। এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। উফ! হঠাৎ শোনা গেল রবিনের চিৎকার। গাছের আড়াল থেকে বেরিয়ে এসে জোরে কাঁধ খামচে ধরেছে কেউ। মিস্টার রিভান! কে জানি মুখ চেপে ধরল কঠিন একটা থাবা। পেছনে আরেকটা চাপা শব্দ শুনতে পেল রবিন। মুসার মুখও আটকে দেওয়া হয়েছে অনুমান করলো। ফিরে দাঁড়ালো জিম, এগিয়ে এলো কাছে। কিন্তু এ কি? সামান্যতম অবাক হলো না তো। কোমরের খাপ থেকে রিভলভারও বের করলো না। চমৎকার, বলে উঠল গার্ড। চেঁচামেচি করতে পারেনি, আমরা করতে দেইনি বলে, বলে উঠল রবিনকে ধরে রাখা লোকটা। নৌকা দ্বীপে ভেরাবে, এটাই তো বিশ্বাস হচ্ছিল না তোমার? আর একটু হলেই তো দিয়েছিল। ক্যাম্পে নিয়ে ওদেরকে জাগালেই, কিন্তু যেতে তো পারেনি। অস্বস্তি বোধ করছে জিম। এখন আর কোনো ভয় নেই। কে বলল তোমাকে? বলল মুসাকে ধরে রাখা লোকটা। টাকাগুলো নিয়ে কেটে পড়ার আগে নিরাপদ নই, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে। এই বিচ্ছু দুটোর ব্যবস্থা করা দরকার। চলো, বেঁধে নৌকায় ফেলে রাখি, পরে দেখব কি করা যায়। ঠিক আছে, রাজি হলো জিম। আচ্ছা ঠিক, টাকাগুলো কোথায়? গুহায় রেখেছ? ওসব জেনে কাজ নেই তোমার, ভারী গলায় বলল ডিক। সেটা আমাদের ব্যাপার। আমারও, গম্ভীর কণ্ঠ জিমের। 3 ভাগের 1 ভাগ আমার। তোমাদের মতোই 2 বছর অপেক্ষা করেছি আমিও। বা, হাতটার কথা বাদই দিলাম, যদিও এটা হারিয়েছি তোমাদের দোষে। থামো, বড় বেশি কথা বলো তুমি, বলল রবিনকে ধরে রাখা লোকটা। তোমার ভাগ তুমি পাবে। এখন এক কাজ করো, গায়ের শার্টটা খুলে ছিঁড়ে ফেলো। এই দুটোকে বাঁধতে হবে। কিন্তু
জলদি করো, ধমকে উঠল লোকটা। শার্ট খুলে নিল জিম, ছিঁড়ে লম্বা লম্বা ফালি করতে লাগলো। ভাবছে রবিন, ডাকাতদের সঙ্গে হাত মিলিয়েছে জিম। আর্মার্ড কার লুট করে সাহায্য করেছিল ডিক আর বাটকে। ওকে সন্দেহমুক্ত রাখতে পিস্তল দিয়ে বাড়ি মেরেছিল ডিক। আঘাতটা একটু জোরেই হয়ে গিয়েছিল। কাঁধের হাড় ভেঙে গিয়েছিল জিমের, ফলে অকেজো হয়ে গেছে বাঁ হাতটা। মুখের ওপর থেকে হাত সরে যেতেই চেঁচিয়ে উঠতে গেল রবিন, কিন্তু তার আগে কাপড় গুজে দেওয়া হলো। মুখের ওপর দিয়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে মাথার পেছনে বেঁধে দেওয়া হলো একটা ফালি। জিভ দিয়ে ঠেলে আর গোছটাকে খুলতে পারবে না সে। দুই হাত পিছমোড়া করে বেঁধে দেওয়া হলো। এরপর একইভাবে মুসাকেও বাঁধা হলো। পেছন থেকে দুই গোয়েন্দার জ্যাকেটের কলার চেপে ধরল দুই ভাই। এবার বিচ্ছুরা বলল ডিক, হাট, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না, দুঃখ পাবে তাহলে। জোর ধাক্কায় প্রায় হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হলো, কিন্তু কলার ধরে আছে ডিক। পড়ল না রবিন। পাশে চেয়ে দেখল এইভাবে ধাক্কা খেয়ে এগোচ্ছে মুসা। দ্বীপের অন্য প্রান্তে নিয়ে আসা হলো ওদেরকে। সৈকতে বিছিয়ে আছে পাথর, তীরের কাছে নোঙ্গর করা একটা বড় মোটর বোট। ওঠো, রবিনের কাঁধে ধাক্কা মারল ডিক। উঠে পড়ল দুই গোয়েন্দা। ইঞ্জিনের সামনের খোলা জায়গাটুকুতে নিয়ে আসা হলো ওদেরকে। বসো, বসে পড়ো। কাঁধে চাপ মারল রবিনের। বাড, দড়ি বের করো তো, শক্ত করে বাঁধতে হবে যেন পালাতে না পারে। কাছেই পড়ে আছে বোট বাঁধার দড়ি, অনেক লম্বা। হ্যাচকা টান দিয়ে মুসাকে চিৎ করে শুয়ে ফেলল বাড। দড়ি তুলে নিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলল মুসার পা। বাড়তি অংশটুকু দিয়ে রবিনের পা বাঁধল। আরেক টুকরো দড়ি এনে দুজনের বুকে বুক লাগিয়ে পেঁচিয়ে বাঁধল। ব্যাস ব্যাস, বলল ডিক ফিশার, আর ছুটতে পারবে না। চলো, তাড়াতাড়ি করতে হবে, এমনিতেই অনেক সময় নষ্ট করে ফেলেছি। গুপ্তধন, হুহ, খোঁজার জন্যে যে কোনো সময় চলে আসতে পারে বেটারা। বোট থেকে নেমে গেল দুই ফিশার। তুমি এখানেই থাকো জিম, শোনা গেল ডিকের কথা। চোখ রাখো চারিদিকে, সন্দেহজনক কিছু দেখলে পেঁচার ডাক ডাকবে। ছেলে দুটোকে কি করবে? জিমের গলা। ওরা বলে দেবে সব। আমি? বলবে না। কেমন অদ্ভুত শোনালো ডিকের গলা। খানিক পরেই ফিরে আসছি আমরা, বোট নিয়ে চলে যাব। তখন ওদের নৌকাটা উল্টো করে ভাসিয়ে দেব। আগামীকাল ওভাবেই পাওয়া যাবে ওটা। লোকে ধরে নেবে কোনো কারণে সাগরে ডুবে মরেছে। বুঝেছি বুঝেছি, বলে উঠল জিম। পায়ের শব্দ কানে এলো দুজোড়া। চলে যাচ্ছে। তারপর নীরবতা। কথা বলার চেষ্টা করলো রবিন, পারল না। অদ্ভুত একটা চাপা আওয়াজ বেরোলো শুধু। বাঁধন খোলা যাবে না, বাঁচার কোনো উপায় নেই। কি ভীষণ বিপদে পড়েছে। বুঝতে অসুবিধা হলো না দুই গোয়েন্দার। ভাবছে রবিন, ঠিকই অনুমান করেছে কিশোর। কঙ্কালদ্বীপের ওই পুরনো গুহাতেই লুকানো আছে টাকাগুলো। কিন্তু দুই কিশোরের সঙ্গে জিমেরও যোগ সাজস আছে, এ কথা কিশোরও কল্পনা করেনি। আজ রাতেই টাকা নিতে আসবে দুই ডাকাত, এটাও ভাবিনি। আগামীকাল ভোর থেকেই শুরু হবে গুপ্তধন খোঁজা। নিশ্চয় ঘোষণা করা হয়েছে রেডিওতে। দ্বীপের কোনো জায়গা খোঁজা বাদ রাখবে না ওরা। কেউ না কেউ আবিষ্কার করে ফেলবে টাকার থলেগুলো। তাই ঝুঁকি নিয়েও চলে এসেছে ওরা, টাকাগুলো বের করে নিয়ে যাবার জন্যে। যাবার আগে ওকে আর মুসাকে। আর ভাবতে চাইল না রবিন। চারদিক নীরব, নিঃশব্দ। কাছে আসছে শুধু নৌকার গায়ে ঢেউয়ের বাড়ি লাগার মৃদু ছলছলাট। হঠাৎ আরেকটা শব্দ কানে এলো রবিনের, খুবই মৃদু। বোটের সঙ্গে কিছু ঘষা লেগেছে। আলতো করে একবার দুলে উঠল। চোখের কোণ দিয়ে দেখতে পেল সে বোটের ধারে একটা মাথা, আবছা। অতি সাবধানে উঠতে লাগলো মাথাটা। গলা দেখা গেল, কাঁধ। বোটের ভেতরে চলে এলো সে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো। উকি দিয়ে তাকালো একবার তীরের দিকে, আবার মাথা নামালো। রবিন আর মুসার পাশে এসে থামলো। এক মুহূর্ত ঘন ঘন শ্বাস ফেলার শব্দ কানে এলো রবিনের।
কানের কাছে ফিসফিস করে উঠল একটা কণ্ঠ, চুপ। আমি পাপালো। পাপালো? ও কি করে এলো এখানে? অবাক হয়ে গেল দুই গোয়েন্দা। ওর তো এখন জেলে থাকার কথা। কিছু একটা বলতে চেষ্টা করলো রবিন। গোঙানির শব্দ হলো, চুপ। আবার বলল পাপালো, কোনো কথা নয়। ছুরি দিয়ে বাঁধন কাটতে লাগলো পাপালো। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু রবিনের মনে হলো কয়েক যুগ পেরিয়ে যাচ্ছে। কাটা হয়ে গেল বাঁধন। মাথা তুলতে গেল মুসা, হাত দিয়ে চেপে নামিয়ে দিল পাপালো। ফিসফিস করে বলল, খবরদার, দেখে ফেলবে। পেছনের দিকে এগো, পানিতে নামতে হবে। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল মুসা, তার পেছনে রবিন, সবার পেছনে পাপালো। নেমে পড়ো, বলল পাপালো। খুব সাবধান, কোনো শব্দ যেন না হয়। হালের দণ্ডটা ধরে থাকবে, আমি আসছি। হাজারো প্রশ্ন উকি দিচ্ছে মনে। পরে জিজ্ঞেস করবে পাপালোকে। আস্তে করে নেমে এলো রবিন। শব্দ হলো অতি সামান্য। ঢেউয়ের ছলছলাৎ ডেকে দিল সে শব্দ। রবিনের পরপরই নামলো মুসা, চলে এলো পেছনে। রবিন ধরে রেখেছে হালের দণ্ড, সেও এসে ধরল। খাইছে। রবিনের কাছে মুখ এনে বলল মুসা, ও এলো কি করে? জানি না, তবে এসে পড়ায় বেঁচে গেলাম বোধহয়, ফিসফিস করে বলল রবিন। বান মাছের মতো পিছলে পানিতে নামলো পাপালো। নিঃশব্দে দুই গোয়েন্দার কাছে চলে এলো। এসো আমার সঙ্গে, খুব সাবধানে সাঁতরাবে, কোনো আওয়াজ যেন না হয়। তীরের ধার ধরে সাঁতরে চলল পাপালো, নিঃশব্দে। তাকে অনুসরণ করলো দুই গোয়েন্দা। রবিন ভাবছে, জ্যাকেট আর প্যান্ট খুলে নিতে পারলে ভালো হতো। কালো পানি, আবছা কালো তিনটে মাথা। ভালো করে খেয়াল না করলে দেখাই যায় না। কোনো রকম শব্দও করলো না ওরা। মিনিট দশেক পরে একটা জায়গায় এসে পৌঁছলো। সাগরের দিকে সামান্য ঠেলে বেরিয়ে আছে এখানে সৈকত। ওটা ঘুরে আরেক পাশে চলে এলো। বোটটা আর দেখা যাচ্ছে না। জিম রিভানের দৃষ্টির বাইরে চলে এসেছে ওরা। তীরের দিকে ফিরে সাঁতরাতে শুরু করলো পাপালো। অনুসরণ করলো দুই গোয়েন্দা। বালিতে ঢাকা সৈকত নেই এখানে। পানির ওপর নেমে এসেছে ঝোপঝাড় আর ছোট ছোট গাছ। একটা শেকড় ধরে উঠে গেল পাপালো। এগিয়ে গিয়ে থামলো দুটো বড় পাথরের মাঝে। মুখ বের করে উকি দিল। তার পাশে এসে বসেছে দুই গোয়েন্দা। ওরাও উকি দিল। প্রায় ৩০০ ফুট দূরে মোটর বোটটা, তারার আলোয় আবছা। জিম রিভারের মূর্তিটা আরো কাছে। এবার কথা বলতে পারি, নিচু গলায় বলল পাপালো। আমাদেরকে দেখতে পাবে না ওরা। এখানে এলে কি করে? একই সঙ্গে প্রশ্ন করলো দুই গোয়েন্দা। মুখ টিপে হাসলো পাপালো। তোমাদের সঙ্গে কথা বলে শিওর হয়ে এসেছেন হোবারসন, আমি চোর নই। কাজ শেষ করে ফিরে এসেছেন তখন জজ সাহেব নিজের পকেট থেকে জামিনের $50 দিয়ে দিয়েছেন চিফ। জামিন হয়েছে হাক স্টিভেন। হাজত থেকে বাড়ি নিয়ে গেলেন আমাকে হোবারসন, খাওয়ালেন, তারপর ছাড়লেন। কিন্তু এখানে এলে কি করে? কি করে জানলে আমরা এখানে এসেছি? জিজ্ঞেস করলো রবিন। সোজা বাসায় চলে গেলাম, বলল পাপালো। বাবাকে যতটা খারাপ অবস্থায় দেখব ভেবেছিলাম তত খারাপ নয়। পড়শি এক মহিলা দেখাশোনা করেছেন। বেরিয়ে এলাম বাইরে। সাগরের দিকে চেয়ে বসে ভাবতে লাগলাম, ছুরিটা ট্রেলারে গেল কি করে? আমাকে চোর বানানোর জন্যে কেউ একজন ফেলে রেখেছিল ওখানে ছুরিটা। কে? ছুরিটা হারিয়েছি পরশু, যেদিন গুহায় ঢুকেছিলাম। জিম রিভান তাড়া করলো, পালালাম। তারপর থেকে আর পাইনি ছুরিটা। তার মানে তাড়াহুড়োই খেয়াল করিনি, ওটা রেখেই পালিয়েছিলাম। এরপর একটা মাত্র লোকের হাতেই পড়তে পারে জিনিসটা, জিম রিভান। তার পক্ষেই ট্রেলারে ঢোকা সহজ, অবশ্যই দরজা দিয়ে। লেন্স চুরি করা সহজ, ট্রেলারের জানালা ওই ভেঙেছে, ছুরিটা ফেলে রেখেছে মেঝেতে। ব্যাটার ওপর চোখ রাখা দরকার মনে করলাম। ঘাটে বাঁধা একটা নৌকা চুরি করে নিয়ে চলে এলাম দ্বীপে। থামলো সে, তারপর বলল, নৌকাটা একটা ঝোপের ধারে
বেঁধে রেখে চলে গেলাম ক্যাম্পের কাছে। পার্কের দিকে এগোতে দেখলাম জিমকে। পিছু নিলাম। পার্কের পরে ছোট্ট একটা জংলা পেরিয়ে সৈকতে বেরোলে সে। দূরে একটা মোটর বোট দেখলাম। হাতের টর্চ সেদিকে করে 3বার চালালো, নেভালো জিম। তীরে এসে ভিড়ল বোট। তাজ্জব হয়ে গেলাম। নামলো 2 ভাই, ডিক আর বাট ফিশার। মুসার দিকে ফিরল পাপালো, হাসলো। দাঁড় খুব ভালো টানতে পারো না তুমি, মুসা? ছপাত ছপাত শব্দ হচ্ছিল। লুকিয়ে পড়ল 3জনে। তোমাদের তীরে ওঠার অপেক্ষায় রইল। তারপর আর কি, বোকার মতো ধরা পড়লে। সত্যি, তুমি না এলে প্রাণেই মারা পড়তাম আজ। পাপালার কাঁধে হাত রাখলো রবিন। শ্শ্, ঠোঁটে আঙ্গুল রাখলো পাপালো। ফিশার ব্যাটারা আসছে। 2টো মূর্তি এগিয়ে এসে দাঁড়ালো জিমের কাছে। দুজনের হাতে 2টো বড় প্যাকেট, $10 লক্ষ। সব ঠিক আছে? স্পষ্ট ভেসে এলো ডিকের গলা। কোনো গোলমাল নেই তো? না, গোলমাল নেই, জবাব দিল জিম। শোনো, আমার ভাগের টাকাটা দিয়ে দাও। পরে, বলল বাট ফিশার। বোটে উঠে দেব। ডিক, জলদি করো, চলো উঠে পড়ি। পথরোধ করে দাঁড়িয়ে আছে জিম। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল বাট। এগিয়ে গেল বোটের দিকে। বোটে উঠে পড়ল 2 ভাই। আরে, চেঁচিয়ে উঠল বাট, বিচ্ছু দুটো কোথায়? জিম, তুমি ছেড়ে দিয়েছো ওদেরকে? আমি ছাড়িনি, রেগে গিয়ে বলল জিম। যাবে কোথায়? আছে দেখো। নেই, কর্কশ গলায় বলল বাট। কই দেখি, বলতে এগিয়ে এলো জিম। আলো ফেললো বোটে। আরে, সত্যি নেই দেখছি। গেল কোথায়? এক চুল নড়িনি আমি জায়গা ছেড়ে। দেখি, প্যাকেটটা দাও। হাত বাড়ালো ডিক। জলদি নেমে গিয়ে ধাক্কা দাও, এখনই পালাতে হবে। কিন্তু আমার ভাগ, বলল জিম। 2টো বছর অপেক্ষা করেছি, পুরো 10 লাখ পেলেও আমার হাতের দাম হবে না। সেটা না হয় নাই বললাম, গিয়ে বলে দেবে সব। জেলে যাব তো? সেটা তোমার ব্যাপার, হাত নেড়ে বলল ডিক। বাড, ধাক্কা দাও। স্টার্টারে চাপ দিল সে। ধাক্কা দিতে গিয়েও থেমে গেল বাড। গায়ের ওপর ঘেঁষে এসেছে জিম। খবরদার, প্যাকেট 2টো দিতে বলো ডিককে, নইলে। বাড, শোনা গেল ডিকের আতঙ্কিত চিৎকার। বাড, স্টার্ট নিচ্ছে না। জিম, ইঞ্জিনের কি করেছো? আমি কিচ্ছু করিনি, জবাব দিল গার্ড। ইঞ্জিন তো স্টার্ট নিচ্ছে না, এখন কি করব? সেটা তো তোমাদের ব্যাপার। প্যাকেট 2টো দাও জলদি। আবার চেষ্টা করলো ডিক। আবার, কিন্তু স্টার্ট হলো না ইঞ্জিন। অবাক হয়ে দেখল 2 গোয়েন্দা। নীরব হাসিতে ফেটে পড়ছে পাপালো। কি হলো? ফিসফিস করে বলল রবিন। স্পার্কিং প্লাগের তার ছিঁড়ে ফেলে দিয়েছি, বলল পাপালো। হারামজাদারা, এবার যাও, পালাও। ওই হারামির বাচ্চা ডিকই আমার নৌকা ভেঙেছে, ওই বোট দিয়েই। এবার পেয়েছি কায়দায়। চলো, ক্যাম্পে গিয়ে লোক ডেকে আনি। উঠতে যাবে এই সময় কানে এলো ইঞ্জিনের শব্দ। বসে পড়ল আবার পাপালো। দ্বীপের দিকেই এগিয়ে আসছে একটা বড় মোটর লঞ্চ। কাছে এসে গেল লঞ্চ। আলো জ্বলে উঠল সার্চ লাইট। সোজা এসে পড়ল ফিশারদের বোটের ওপর। এক লাফে বোট থেকে নেমে এলো ডিক। ছুটল। হকচকিয়ে গেল জিম। এই সুযোগে থাবা মেরে তার হাতের রিভলভার ফেলে দিল বাট। ভাইয়ের পেছনে ছুটল সেও। আরে, বলে উঠল পাপালো, ব্যাটারে এদিকেই আসছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দ্রুত হামাগুড়ি দিয়ে সামনে এগোলো সে। কাছে এসে গেল ডিক। আর 2 কদম ফেললেই ঝোপ পেরিয়ে যাবে। ঠিক তার পেছনেই রয়েছে বাট। দাঁড়িয়ে উঠে হঠাৎ সামনে পা বাড়িয়ে দিল পাপালো। হোঁচট খেলো ডিক। হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। ভাইয়ের গায়ে হোঁচট খেলো বাট। পড়ে গেল সেও। ডিকের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল পাপালো। এক নাগারে কিল ঘুষি মারতে লাগলো। চেঁচাতে লাগলো, হারামজাদা, আমাকে হাজতে পাঠিয়েছিলি? ডাকাতের বাচ্চা ডাকাত, চোর বানিয়েছিলি আমাকে। উঠে দাঁড়ালো বাট। পাপলোর চুল ধরে হ্যাচকা টানে সরিয়ে আনলো ভাইয়ের ওপর থেকে। চিৎ করে শুয়ে ফেলল।
পাথরে জোরে ঠুকে দিল মাথা। সোজা হয়ে দাঁড়িয়ে পা তুলল পাপালো, বুক সই করে। মাথা নুয়ে খেপা ষাঁড়ের মতো ছুটে গেল মুসা। নিগ্রোর খুলি কতখানি শক্ত, তলপেটে অনুভব করল বাদ। হুক করে একটা শব্দ বেরোলো মুখ থেকে, চিত হয়ে পড়ে গেল। তার ওপর পড়ল মুসা। চার হাত পায়ে ভর দিয়ে উঠতে গেল ডিক, পারল না। পিঠের ওপর লাফিয়ে এসে বসেছে রবিন। আবার হাত পা ছড়িয়ে উপুর হয়ে পড়ে গেল সে। ঝাড়া দিয়ে গায়ের ওপর থেকে মুসাকে ফেলে দিল বাড। উঠে দাঁড়ালো হাঁচড়ে পাচড়ে। এই সময় এসে পড়ল জিম। জ্যাকেটের কলার চেপে ধরে সোজা করলো বাটকে, ঠেলে নিয়ে চলল সামনের দিকে। ষাঁড়ের জোর তার গায়ে, ওর এক হাতের সঙ্গেই পেরে উঠল না বাট। ঠেলে বাটকে পানির ধারে নিয়ে চলল জিম। আমার সঙ্গে চালাকি, দেখাচ্ছি মজা। বাটকে নিয়ে পানিতে পড়ল জিম। কোমর পানি। উঠে দাঁড়ালো আবার, মাথা তুলল বাড। জ্যাকেটের কলার এখনো জিমের হাতে। বাটকে ঠিকমতো দম নিতে দিল না জিম। চুবাতে লাগলো এক নাগারে। রাগে পাগল হয়ে উঠেছে সে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। রবিনকে গায়ের ওপর থেকে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল ডিক। এবারও পারল না। প্রায় একসঙ্গে এসে হাজির হয়েছে মুসা আর পাপালো। দু হাতে ডিকের দু পা ধরে উঁচু করে ফেলল মুসা। টান দিল। হাত বাড়িয়ে একটা ছোট গাছের গোড়া ধরে ফেলল ডিক। লাথি মেরে হাতটা সরিয়ে দিল পাপালো। এ হারামজাদাকেও পানিতে ফেলো। তিন কিশোরের সঙ্গে পেরে উঠল না ডিক। হিড় করে টেনে তাকে পানির ধারে নিয়ে এলো ওরা। বাটকে ছাড়ছে না জিম। চোবাচ্ছে এখনো, মেরেই ফেলবে যেন। তার পাশেই ডিককে নিয়ে এসে পড়ল তিন কিশোর। বাটকে ছেড়ে দিয়েই ডিকের ঘাড় চেপে ধরল জিম। তাকে চুবাতে শুরু করলো। হয়েছে, ছাড়ো। শোনা গেল একটা গম্ভীর আদেশ। মেরে ফেলবে তো? চমকে ফিরে চাইল তিন কিশোর। তাদের পেছনে কয়েক হাত দূরে এসে গেছে দুটো নৌকা। একটা নৌকায় দাঁড়িয়ে আছেন পুলিশ চিফ হোভারসন, এক হাতে রিভলভার, আরেক হাতে টর্চ। ছাড়ো, আবার আদেশ দিলেন হোভারসন। এই জিম, শুনতে পাচ্ছ? ডিককে ছেড়ে দিল জিম। সরে যাবার তাল করছিল বাড। তাকে চেপে ধরল, দিল আরেক চুবানি। হয়েছে, মেরে ফেলবে, ছেড়ে দাও, বললেন পুলিশ চিফ। দুই ডাকাত আর জিমকে টেনে ডাঙ্গায় তুলল কয়েকজন পুলিশ। হাত করা পরিয়ে দিল। ধপাস করে মাটিতে বসে পড়ল দুই ফিসার। প্রচুর মার খেয়েছে, দাঁড়িয়ে থাকার শক্তি নেই। তিন কিশোরের ওপর আলো ফেললেন হোভারসন। একটা কাজের কাজ করেছ তোমরা। পাপু, তুমি এখানে এলে কি করে? প্রশংসা সব ওরই পাওয়া উচিত চিফ। পাপালো কিছু বলার আগেই বলে উঠল রবিন। ও না এলে আমাকে আর মুসাকে মেরে পানিতে ফেলে দিত ডাকাতগুলো। কিন্তু আপনি এলেন কেন? আজ রাতেই বেটারা টাকা নিতে আসবে জানতেন? না, মাথা নাড়লেন হোভারসন। বেটারা স্কেলিটন আইল্যান্ডে টাকা লুকিয়ে রেখেছে কল্পনাই করিনি কখনো। কিশোর, তোমাদের বন্ধু কিশোর পাশা মিনিট 40 আগে ঝড়ের বেগে এসে ঢুকলো থানায়। অদ্ভুত এক গল্প শোনালো। বলল, ফিশার বেটাদের বমাল ধরতে হলে এক্ষুনি যান। এমনভাবে বলল, ওর কথা বিশ্বাস না করে পারলাম না। তাড়াতাড়ি লঞ্চ নিয়ে ছুটে এলাম। কিশোর কোথায়? জিজ্ঞেস করলো মুসা। লঞ্চে, বললেন চিফ। জোর করে রেখে এসেছি, গোলাগুলি চলতে পারে, তাই আনিনি। বিশাল টেবিলে পড়ে থাকা মোহরের ছোট স্তূপের দিকে অবাক হয়ে চেয়ে আছেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার। গুপ্তধন তাহলে পেলে? অবশেষে বললেন পরিচালক। সব পাওনি ঠিক, তবে কিছু তো পেয়েছ। মোট 45টা, বলল কিশোর। এখানে আছে 30টা, মুসা রবিনের ভাগের। ক্যাপ্টেন ওয়ানিয়ারের ধনরাশির তুলনায় কিছুই না। তবু তো ধন। সোনার ডাবলুন, বললেন মিস্টার ক্রিস্টোফার। এখন বলো, কেন মনে হলো লুটের টাকা স্কেলিটন আইল্যান্ডে লুকানো আছে? সন্দেহটা ঢোকালো স্কেলিটন আইল্যান্ডের ভূত, বলল কিশোর। ওসব কুসংস্কারে বিশ্বাস করি না।
শুনেই বুঝলাম দ্বীপে ভূত দেখা যাওয়ার পেছনে মানুষের কারসাজি রয়েছে। কেউ একজন চায় না ওই দ্বীপে মানুষ যাতায়াত করুক। তখনই প্রশ্ন জাগলো মনে, কেন? মূল্যবান কিছু রয়েছে? ক্যাপ্টেন ওয়ানিয়ারের গুপ্তধন? ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছি। এই সময় দা হ্যান্ডে নিচের গুহা আবিষ্কার করে বসলো পাপালো। মোহর পেল ওখানে। বুঝে গেলাম স্কেলিটন আইল্যান্ডে ওয়ানিয়ারের গুপ্তধন নেই। তাহলে একসঙ্গে তিনটে কথায় এলো মনে। প্রায় ২০ বছর পরে হঠাৎ দেখা যেতে শুরু করেছে স্যালি ফ্যারিংটনের ভূত। বছর ২ আগে থেকে, ঠিক ২ বছর আগে লুট হয়েছে $১০ লক্ষ। স্কেলিটন আইল্যান্ডের পাশে উপসাগরে ধরা পড়েছে দুই ভাই, ডিক আর বাট ফিশার। ক্যাপ্টেন ওয়ানিয়ারের ধরা পড়ার সঙ্গে কোথায় যেন মিল রয়েছে। একটু ভাবতেই বুঝে ফেললাম ব্যাপারটা। ক্যাপ্টেন ওয়ানিয়ার মোহর সাগরে ফেলে দেয়নি, লুকিয়ে ফেলেছিল হ্যান্ডের গুহায়। ফিশাররাও টাকা পানিতে ফেলে দেয়নি, লুকিয়ে ফেলেছিল স্কেলিটন আইল্যান্ডের গুহায়। ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনকে ফাঁকি দিয়েছিল ওয়ানিয়ার, একই কায়দায় পুলিশকে ফাঁকি দিয়েছে ফিশাররা। চমৎকার, বললেন পরিচালক। আরেকটা প্রশ্ন, ডিক আর বার্ড তো জেলে, ভূত সাজলো কে? হান গিল্ডার। এটা আমার অনুমান, বলল কিশোর। জেলে দুই ফিশারের সঙ্গে দেখা করত সে। কোনোভাবে ওকে নিয়মিত টাকা দেবার বন্দোবস্ত করেছিল দুই ভাই। বিনিময়ে মাঝে মাঝেই দ্বীপে গিয়ে ভূত সেজে জেলেদেরকে দেখা দিত হান্ট। আসল কারণটা নিশ্চয় জানতো না। তাহলে টাকাগুলো খুঁজে বের করে নিয়ে চলে যেত, যেমন যেত গার্ড জিম রিভান, বললেন মিস্টার ক্রিস্টোফার। হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর। জিম জানতো না দ্বীপেই লুকানো আছে টাকাগুলো, শুধু এইটুকু জানতো কোথাও লুকিয়ে রেখেছে দুই ভাই। জেল থেকে বেরিয়ে এসে বের করবে, তার ভাগ থেকে দিয়ে দেবে। যখন জানলো তার নাকের ডগাই রয়েছে টাকাগুলো, হেসে বলল রবিন, কি আফসোসই না করলো। হ্যাঁ, কিশোরের গলায় ক্ষোভ। নিশ্চয়ই দেখার মতো হয়েছিল তার মুখের ভাব। সর্দির জন্য তো যেতে পারলাম না। সিনেমা কোম্পানির জিনিসপত্র চুরি করলো কে? জিজ্ঞেস করলেন পরিচালক। জিম আসার আগেই তো শুরু হয়েছিল চুরি। নিশ্চয় হান্ট, বলল কিশোর। চোর হিসেবে বদনাম আছে ওর এমনিতেই। চুরি করতে গিয়ে ধরা পড়লে ব্যাপারটাকে সাধারণ চুরি হিসেবেই নিত পুলিশ, অন্য কিছু সন্দেহ করত না। কাজটা অন্যকে দিয়ে করানোর কি দরকার, বললেন পরিচালক। জেল থেকে তো বেরিয়েছে তখন দুই ভাই, ওরা করলেই পারতো। আর এত সব ঝামেলার মধ্যে গেল কেন? চুপচাপ এক রাতে গিয়ে টাকাগুলো বের করে নিয়ে চলে আসতে পারতো। পারতো না, বলল কিশোর। আমার ধারণা হান্ট টাকার গন্ধ পেয়ে গিয়েছিল। ২ বছর ভূত সেজেছে সে, অনেক টাকা পেয়েছে দুই ভাইয়ের কাছ থেকে। এত টাকা খামোকা ব্যয় করেনি ডিক আর বাড। এটা বুঝবে না, অত বোকা নয় সে। দুই ফিশারের ভয় ছিল, টাকা আনতে গেলে পিছু নেবেই হান্ট, দেখে ফেলবে, তখন তাকে একটা ভাগ দিতে হবে। হান্টের ব্ল্যাকমেলের শিকার হবারও ভয় ছিল ওদের, তাই তো কৌশলে সরালো ওকে। কি কৌশল, জানতে চাইল পরিচালক। আমরা যাব, কথাটা ছড়িয়ে পড়ল শহরে। জেনে গেল ডিক আর বাড। বুঝলো হানকে সরানোর এই সুযোগ। আমাদেরকে কিডন্যাপ করে দা হ্যান্ডে রেখে আসতে ওকে পাঠালো। নিশ্চয়ই অনেক টাকা পেয়েছে। বোকার মতো কাজটা করে বসলো হান্ট। ফিরে এসে সব কথা জানালাম আমরা পুলিশকে। পিছু লাগলো পুলিশ। শহর ছেড়ে পালাতে বাধ্য হলো হান্ট। থামলো কিশোর, তারপর আবার বলে চলল, হান্ট চলে গেল, সিনেমা কোম্পানি থেকেই গেল দ্বীপে। চুরি বন্ধ করা চলবে না। জিমকে ধরল দুই ভাই। সুন্দর সুযোগ। কোম্পানি একজন গার্ড চায়, জিম হলে খুব ভালো হবে। নিজেই চাকরির দরখাস্ত নিয়ে গেল জিম। হয়ে গেল চাকরি। ঘরের ইঁদুর বেড়া কাটতে লাগলো। দ্বীপটার আশপাশে খুব বেশি ঘোরাফেরা করে পাপালো, গুপ্তধন খুঁজে বেড়ায়।
যদি কখনো গুহায় ঢুকে টাকার বান্ডিল দেখে ফেলে, এই ভয়ে তার ওদিকে যাওয়া বন্ধ করতে চাইল দুই ফিশার। গুজব রটিয়ে দিল পাপালো চোর, সিনেমা কোম্পানির জিনিসপত্র সেই চুরি করে, তাকে দেখলেই লাঠি নিয়ে তাড়া করে জিম। এই সময় আমরা গিয়ে হাজির হলাম। জোর পেল পাপালো। শুধু গুজব রটিয়ে ওকে আর ঠেকানো যাবে না, বুঝতে পারলো দুই ভাই। সময় মতো জিম পেয়ে গেল পাপালোর ছুরিটা, জানালো দুই ডাকাতকে। সুযোগটা লুফে নিল ওরা। লেন্স চুরি করালো জিমকে দিয়ে। ট্রেলারের জানালা ভাঙলো, মেঝেতে ছুরিটা ফেলে রাখা হলো। লেন্সগুলো নিয়ে গিয়ে পাপালোর বিছানার নিচে রেখে দিয়ে এলো ডিক কিংবা বার্ড। পরের দিন আরেকটা সুযোগ পেয়ে গেল ডিক। দা হ্যান্ডের দিকে গিয়েছে পাপালো, জানলো কোনোভাবে, পিছু নিল, ভেঙে দিয়ে এলো নৌকাটা। ব্যাস, একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। কোনো কারণে যদি পাপালোকে ছেড়েও দেয় পুলিশ, ও আর গুপ্তধন খুঁজতে পারবে না। কিন্তু বড় একরোখা পাপালো হারকোস, ওকে শেষ অবধি ঠেকাতে পারল না দুই ফিশার। ওর ওই জন্যে ধরা পড়েছে ওরা। প্রাণে বেঁচেছে মুসা আর রবিন। হুম। আস্তে মাথা ঝাঁকালেন মিস্টার ক্রিস্টোফার। আচ্ছা, কিছু করে এসেছো ওর জন্যে? সাহায্যের কথা বলছি। আমাদের কিছু করতে হয়নি, কথা বলল মুসা। নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে পাপু। কি? গুপ্তধন শিকারের ওপর যে ছবিটা করা হয়েছে, তাতে মূল ভূমিকা তার দেখানো হয়েছে। দা হ্যান্ডের গুহা থেকে ডুবে ডুবে মোহর তুলে আনছে সে। এই দৃশ্যের ছবিও তোলা হয়েছে। মিস্টার জন নেভারের সঙ্গে আলোচনা করে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়েছে তাকে বাবা, ট্রেজার হান্টার ছবিতে অভিনয়ের জন্যে। খুব ভালো, খুব ভালো, খুশি হলেন পরিচালক। আর কিছু? পরিবহন কোম্পানির $10 লাখ ফিরে পাওয়ার ব্যাপারে পাপলোর কৃতিত্বই বেশি, বলল কিশোর। তাকে একটা পুরস্কার দিয়েছে কোম্পানি, $25,000। বাহ, বেশ বড় পুরস্কার তো, বললেন পরিচালক। বাবাকে নিয়ে দেশে ফিরে যাবে পাপালো, বলল কিশোর। ভালোভাবে চিকিৎসা করাবে, একটা বোট কিনে মাছের ব্যবসা শুরু করবে। আশা পূরণ হয়েছে তার। হুম। মাথা ঝুঁকালেন পরিচালক। তোমাদের এই অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে খুব ভালো একটা ছবি হবে। ভাবছি পুরোটাই শুটিং করব স্কেলিটন আইল্যান্ড আর আশেপাশের দ্বীপগুলোতে, যেখানে যা যা যেভাবে ঘটেছে ঠিক তেমনই ভাবে। পাপালোর চরিত্রটা তাকে দিয়েই অভিনয় করালে কেমন হয়? খুব ভালো হয়, একই সঙ্গে বলে উঠল তিন গোয়েন্দা। ঘড়ি দেখলেন পরিচালক। ঠিক আছে, নতুন কোনো রহস্যের খোঁজ পেলে জানাবো। ইঙ্গিতটা বুঝলো তিন কিশোর। উঠে দাঁড়ালো, মোহরগুলো টেনে নিল মুসা। বেছে বেছে একটা ভালো মোহর যেটা কম ক্ষয় হয়েছে তুলে নিয়ে বাড়িয়ে ধরল। এটা আপনাকে দিলাম স্যার, আপনার সংগ্রহে রেখে দেবেন। থ্যাংক ইউ মাই বয়, মোহরটা নিতে নিতে বললেন পরিচালক। ঘর থেকে বেরিয়ে গেল তিন গোয়েন্দা। হাতের তালুতে নিয়ে মোটরটার দিকে চেয়ে রইলেন মিস্টার ক্রিস্টোফার। বিড়বিড় করলেন, সত্যিকারের জলদস্যুর গুপ্তধন। হাসলেন আপন মনেই। দারুণ ছেলেগুলো, কি সুন্দর সুন্দর কাহিনীর জন্ম দিচ্ছে। ভাবছি এরপর কি অ্যাসাইনমেন্ট দেয়া যায় তিন গোয়েন্দাকে। শেষ হলো কঙ্কাল দ্বীপের চতুর্থ ও শেষ পর্ব। তিন গোয়েন্দার এই অভিযান কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আসছে আরও দুর্দান্ত সব গল্প। এই ছিল তিন গোয়েন্দা সিরিজের কঙ্কাল দ্বীপ। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পের সাথেই থাকুন।